যেসব জায়গায় আমাদের ভুল ছিল সেগুলো সংশোধনের জন্য আমাদেরকে অনুপ্রাণিত করেছে, স্পৃহা জাগিয়েছে। আমি একেবারেই কোনো ধরনের অভিজ্ঞতাভাবে সরকারে এসেছিলাম, যেটা আপনাদেরকে বলেছি, প্রচেষ্টার অন্ত ছিল না, চেষ্টার অন্ত ছিল না। আল্লাহ রহমতে সৎভাবে কাজ করার চেষ্টা করেছি, কোনো ধরনেরই কারোর প্রতি বৈষম্য করিনি, কারোর প্রতি স্বজনপ্রীতি করিনি। সম্মিলিতভাবে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, যত কিছু সম্ভব হয়েছে আমি মনে করি প্রধান উপদেষ্টা তার নির্দেশনায় যে আমরা কাজ করতে পেরেছি। এবং আমরা যখনই কোনো আপনি অসত্য তথ্য দিলে আমি আপনার কাছে, আপনি 100% অসত্য তথ্য বলছেন। আপনি বলছেন বাংলাদেশের গরুর খামার বড় বড় গরু খামারি দ্বারা নির্দিষ্ট না, আপনার এই কথা সত্য নয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বাংলাদেশের ডিমের খামার বেশ কিছু বড় বড় খামারির মানে পোলট্রি কোম্পানির সাথে সংশ্লিষ্ট, আপনার এই তথ্য সঠিক। বাট এই বাংলাদেশে প্রতিদিন কত ডিম চাহিদা কি আপনি জানেন? বাংলাদেশে প্রতিদিন 5 কোটির উপরে ডিমের চাহিদা। আপনারা যখন তথ্যগুলো সন্নিবেশ করবেন দয়া করে অনুসন্ধান করবেন, যে বিষয়ে আমি আপনাদেরকে সবসময় অনুপ্রাণিত করি। বেঙ্গল মিট বাংলাদেশের 0.101% মার্কেটও রিপ্রেজেন্ট করে না। ইউর রাইট, মানে 0 তারপরে 100টা 0 তারপরে 1 দিলেও ও বাজারকে প্রতিনিধিত্ব করে না। আচ্ছা, আমরা মুরগির যে ছোট ছোট খামারি, ফিডের যে মূল্য, এটাকে সমন্বয় করে আমরা মনে করি যে এই ছোট ছোট খামারিদেরকে টিকে থাকার স্বার্থে আমাদের মুরগির ডিমের দাম হয়তো আর কমানো উচিত না। হ্যাঁ, যখন 180 টাকা ছিল তখন এটাকে বাণিজ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে 29 কোটি ডিমের আমদানি অনুমোদন দিয়েছিল। আমদানি হয়েছিল সম্ভবত 11 লক্ষ ডিম, যেটা বাংলাদেশের কনজামশনের মেবি 10 থেকে 15 মিনিটের কনজামশন। সাথে সাথে ডিমের দাম কমে এসেছিল 180 টাকা থেকে 145 টাকা, 50 টাকা, যেটা আজকে বিক্রি হচ্ছে 120 টাকা। উই ওয়ান্ট টু সাস্টেইন দ্যাট। এর নিচে কস্টিং হয় না, এর নিচে কস্টিং হয় না। সো আমরা বলেছেন ছোট ছোট খামারিদেরকে বাঁচিয়ে রাখা এবং বড় খামারিদেরকেও বাঁচিয়ে রাখা। আমরা তো মানে এই আমাদের যে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক নীতি, এটার মধ্যে তো মানে সকলেই ইনক্লুডেড। সো এই ইনক্লুশনের মাধ্যমে আমরা চলতে চেয়েছি এবং সামনেও আমরা আশা করি আমার উত্তরসূরিরা সেভাবে চলবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে নিশ্চয়ই আমার ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা করবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আপনাদের কাছে কৃতজ্ঞতা যে আপনারা নাম বলেন তো একটু। এরকম না আপনি গরু আমাদের নাই। No, you need to be specific. কিছু বড় প্রতিষ্ঠান গরুর ব্যবসা করতে পারে। You need to be specific, Mr. Journalist. Allow me to know the names of the cow farms that you are referring. এটা আপনার নিজস্ব অভিরুচি। আপনি যদি তেল খেয়ে বাঁচতে চান বাঁচেন, আমার সমস্যা নেই। না, ওই অর্থে না, আমি বলি স্যার যেটা বলেছেন গরুর দাম কমানোর জন্য, কিন্তু এটা আমদানির মাধ্যমে গরুর দাম অনেক কমানো সম্ভব, কিন্তু এটা সরকার এগ্রি করেন না। কারণ প্রাণী সম্পদ মন্ত্রণালয় না, শুধু তাই না, সরকারই এগ্রি করে না। বিকজ দেশীয় খামারকে ক্ষতিগ্রস্ত করে আপনি গরুর গোশত একটু কম খেতে পারেন, বাট আমার দেশীয় খামারিদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তো আমি যদি ব্রাজিল থেকে আধা দামে গরুর গোশত আনতে পারি, দরকার নেই আমার খাওয়ার। অতি সামান্য, এবং এই পরিমাণ প্রাইস যদি মৎস্যজীবীরা না পান, যারা মাছ চাষ করেন, তারা সার্ভাইভ করবেন না। কিছু কিছু জিনিসের পণ্যের দাম কমুক, এটা আমি চাই না। আলুর দাম কমুক, এটা আমি চাই না। ডিমের দাম আরো কমুক, এটা আমি চাই না। এটা আমার লক্ষ্য না, কারণ আমাকে তো সামগ্রিক অর্থনীতির বিবেচনায় আমার চাষিকে বাঁচাতে হবে। আমি সব জিনিসের দাম যে হু হু করে কমে যাক, অফকোর্স দ্যাট আই ডোন্ট ওয়ান্ট। উপরেরও যেরকম একটা থ্রেশহোল্ড থাকা উচিত, নিচেরও একটা থ্রেশহোল্ড থাকা উচিত। আমার মনে হয় স্যার
না, উনি শেখ হাসিনার সেই দোষ সময়ে- জানতে চেয়েছেন। সেই সময় So, আপনি হঠাৎ আপনি করে- না না মানে কোয়েশ্চেনটা আই এম সরি আই নিড টু স্টপ ইউ। স্যার, মানে আপনি শেখ হাসিনার দোষ জানতে চেয়েছেন। না, আমি বা খাড়া হয়ে গেলাম, আমি এই কথা জবাবই দিব না। না, আমি ওনাকেও থামিয়ে দিব। এইবার দিলাম, এখন দিলাম, যদি প্রয়োজন হয় দিব। আমি অস্বীকার করছি না যে লেবুর দাম বেশি, এর মানে এই না যে আমি অস্বীকার করছি। মাছের দামও বেশি। একটু আগে মৎস্য উপদেষ্টার সাথে আমরা কথা বলেছি, উনি জানিয়েছেন মাছের দাম মৎস্য মন্ত্রণালয়ের উপরে নির্ভর করে না। মানে ইলিশ মাছের দাম আপনি স্যার, বর্ষার আগে এবং শীতের শেষে শোনেননি, আশা করি পাবেন, আশা করি পাবেন। আমরা তাহলে আপনি একই কথা বারবার রিপিট করে তো কোনো লাভ নাই। ইউর রাইট, লেবুর দাম বেড়েছে, মূল্যস্ফীতি সার্বিকভাবে কমেছে। আমরা আশা করি যে আমরা তেলের দাম যেটা বেড়েছে, যদিও তেলের দাম সহসা বাড়েনি, বেশ কিছুদিন আগে বেড়েছে, আমরা এটার ক্ষেত্রে নিয়মতান্ত্রিক অনুসন্ধান করছি এবং এই অনুসন্ধানের পরে আমি এমন কিছু পদক্ষেপ রেখে যাচ্ছি যার বিনিময়ে আমার উত্তরসূরি আমি আশা করি তেলের দাম কমাতে পারবেন। আমরা বাজারকে বৈচিত্র্যকরণ করেছি, আমরা সরবরাহ ব্যবস্থাকে সরলীকরণ এবং সহজীকরণ করেছি, সামগ্রিক বিবেচনায় রাজস্ব ব্যবস্থাকে উপযোগী করে মানে মূল্য সহনীয় করার উদ্দেশ্যে রাজস্ব ব্যবস্থায় পরিবর্তন নিয়ে এসেছি। সো সামগ্রিকতার বিবেচনায় বাকিটা, আমি নিজেও ভোক্তা, আপনিও একজন ভোক্তা, সো আপনি নিশ্চয়ই জানেন যে বাজার মানে যে পর্যায়ে রয়েছে, ডিমের দাম বলেন, চিনির দাম বলেন, আলুর দাম বলেন, চালের দাম বলেন, ডালের দাম বলেন, সামগ্রিকভাবে তো আমার কাছে মনে হচ্ছে ভালোই আছে। আর কখনো কখনো এমন হয় যে আমরা না প্রেক্ষাপটটা ভুলেই যাই। শেখ হাসিনা নামে যে এক মহিলা আমাদের দেশে এসেছিলেন, এটা আমরা অনেকেই ভুলে যাই, কেন জানি ভুলে যাই। এবং এই ভুলে যাওয়ার ফলে আমাদের ওই প্রেক্ষাপটগুলো মনে থাকে না বলে আমাদের কাছে মনে হয় যে না, এটা অবশ্যই আমাদেরকে প্রতিদিন উন্নত করতে হবে, আগামীকাল আজকের থেকে ভালো হতে হবে। এবং আমরা আশা করি যে ব্যবস্থা আমি আমার উত্তরসূরির জন্য রেখে যাচ্ছি, উনি ইনশাল্লাহ এটাকে আরও ভালো করতে পারবেন। কারণ মৌলিক কাঠামোগত এবং সাংস্কৃতিক যে পরিবর্তন আমরা আনতে পেরেছি, যে সামগ্রিকভাবে আমরা যে কাজ করেছি, এই যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে, যে আগে যেটা হতো শেখ হাসিনার ডাইরেকশনে এস আলম অথবা বাংলাদেশের চিহ্নিত কিছু ব্যবসায়ীর হাতে এই সমস্ত ব্যবসা নির্দিষ্ট ছিল। এখন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই ধরনের কোনো নির্দেশনা আমরা পাই না, আমার কাছ থেকে সচিব মহোদয় কোনো নির্দেশনা পান না। সো সামগ্রিকভাবে আমরা যে একটা বৈষম্যহীন ব্যবস্থা তৈরি করার চেষ্টা করেছি, তার ফলে প্রচুর ট্রেড ইনক্লুশন হয়েছে। আপনারা দেখেছেন যে টিসিবিতে এবছর ভর্তুকি প্রায় 2000 কোটি টাকা কমিয়ে আনতে সক্ষম হয়েছি, যেখানে উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে। সো আপনারা যদি দপ্তর সংস্থাগুলোকে দেখেন, সামগ্রিক বিবেচনায় আমাদের ব্যর্থতা নাই এটা আমি বলবো না, আমরা আরও বেশি কাজ করা দরকার ছিল, আরও বেশি হওয়া দরকার ছিল, আমার অনভিজ্ঞতা ছিল, সকল কিছু মিলিয়ে। তবে আমার প্রচেষ্টা এবং আকাঙ্ক্ষার কোনো শেষ ছিল না, এইটুকু বলতে পারি। স্যারের দেওয়া ইনফরমেশন। জি, আপনি আপনি কৃষি পণ্যের মূল্য নির্ভর করে একটা হচ্ছে লজিস্টিক ব্যয়, একটা হচ্ছে হারভেস্ট বা ওয়েদার। সো কখনো মানে আমরা যখন মনে করেন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি করেছি, সয়াবিন আমরা অনেক স্বল্প মূল্যে পেয়েছি, কারণ চীন যুক্তরাষ্ট্রের সয়াবিন আমদানির উপরে 30% শুল্ক আরোপ করেছিল। এর ফলে তার বিক্রয়ের সম্ভাবনা কমে যাওয়াতে তার বিক্রয় মূল্য কমে গিয়েছে। সো দ্যাট বিকাম কম্প্যাটিটিভ ফর আস। সো এটা একটা ডাইনামিক ওয়ার্ল্ড, এটাকে আপনি যদি খুব সুনির্দিষ্টভাবে স্থির করতে চান তাহলে তো স্থির করতে পারবেন না। তবে আমরা আমাদের নীতি সহায়তার মাধ্যমে আমরা চাই যে যুক্তরাষ্ট্রের সাথে আমার বাণিজ্য ঘাটতি কমুক, কারণ আমার কৃষি পণ্য কিনতেই হয়, আমাকে এই পণ্য কিনতেই হবে। তো যদি আমাকে কোনোভাবে এবং আমার কৃষি পণ্যের ক্ষেত্রে আমি যে দেশ থেকেই কিনি এটার আমদানি শুল্ক শূন্য, যুক্তরাষ্ট্র থেকে কিনলেও শূন্য। সো
এখন যদি আমরা আমাদের 1,00,000 কোটি টাকার অতিরিক্ত যে রপ্তানি আয় এটাকে সাস্টেইন করতে চাই এবং বাণিজ্য ঘাটতি যদি কমানোর জন্য আমাকে যদি বোয়িংয়ে ইনভেস্ট করতে হয়, আমাকে যদি কৃষি পণ্যর কোনো নতুন কোনো ট্রেড ডাইভার্সন করতে হয় অথবা ট্রেড ক্রিয়েশন করতে হয়, সেটা যদি আমার যেটাকে ইংরেজিতে বলে ট্রেড অফ, এই ট্রেড অফে যদি আমি মনে করি আলটিমেটলি আমি জিতছি, তাহলে আমি কেন সেই সিদ্ধান্ত নিব না? কথা ঠিক আছে, এক্স্যাক্টলি 15 ছিল না, কারণ আমি ওনার প্রশ্নটা বুঝেছি। 9% পড়তে পারে, কারণ ভারতের যে এক্সপোর্ট বাস্কেট ওটা অনেক বৈচিত্র্যময়। সো ওইটাকে যদি আপনি অ্যাগ্রিগেট করেন, বাট এটা ভুল ভাবে দেখছেন আপনি জিনিসটা। এটা তো অ্যাগ্রিগেট ভাবে তো আপনি দেখতে পারেন না। আপনাকে দেখতে হবে আমার রপ্তানি পণ্য কি, আমার রপ্তানি পণ্যের সাথে ভারতের ওই রপ্তানি পণ্যের কি শুল্ক পার্থক্য আছে? না, নাই। MFN পার্থক্য নাই, রেসিপ্রোকালে পার্থক্য আছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি যদি যুক্তরাষ্ট্রের তুলো ব্যবহার করে গার্মেন্টস এক্সপোর্ট করি, তাহলে আমার ট্যারিফ হচ্ছে 0। লেট মি ফিনিশ। ভারতের হচ্ছে 18 প্লাস MFN 14। সো আমার হবে 14 প্লাস 0 ইকুয়ালস টু 0। ভারতের হবে 18 প্লাস 14। আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? আপনাকে ধন্যবাদ। দিচ্ছেন এখানে আপনাকে বিশ্ব বাণিজ্য সংস্থার যে কাঠামো, যেটাকে MFN ট্যারিফ বলে, এটা সারা বিশ্বের জন্যই সমান। সো ভারত যে পণ্যের উপরে 9% শুল্ক দান করে, বাংলাদেশও সেই পণ্যের উপরে, ভিয়েতনাম, চায়না, রাশিয়া সকল দেশই ওই শুল্ক দিয়ে ওই বাজারে ঢুকে। পার্থক্যকরণটা হয় রেসিপ্রোকাল ট্যারিফের উপরে। সো MFN ট্যারিফ মানে হচ্ছে মোস্ট ফেভার্ড নেশন ট্যারিফ। এই ট্যারিফে সারা দুনিয়া, আমি যখন বাংলাদেশ থেকে ব্যবসা করি, আমার সাথে যদি কারোর FTA না থাকে, তাহলে আমি ওই শুল্কেই সারা দুনিয়ার সাথে আমাকে ব্যবসা করতে হয়। প্রথম কথা হচ্ছে যে মূল্যায়ন করার খুব একটা সময় পাইনি, কারণ এখনো কাজ করছি। আর মূল্যায়ন করার জন্য আপনারাই যথেষ্ট, আপনারা নিজেরাই মূল্যায়ন করবেন। আর দ্বিতীয়, TIB যদি বলে থাকে যে বাংলাদেশের ধাপ একটা নেমেছে, এটা আমি আপনার মাধ্যমে এখন জানতে পারলাম। এটার উপকরণগুলো সম্বন্ধেও আমার কোনো ধারণা নেই। আর দুর্বৃত্তায়ন বা দুর্বৃত্তদের বিরুদ্ধে সরকার সামগ্রিকভাবে কাজ করেছে। আমাদের মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়গুলোতে আমি নিজে ব্যক্তিগতভাবে কাজ করেছি, আমি আশা করি যে এখানে দুর্নীতিমূলক কর্মকাণ্ড হয়নি। আমরা যথেষ্টভাবে নিজেদের কর্মে নিয়োজিত ছিলাম। আপনারা দেখছেন যে কাজগুলো আমরা করেছি, এই কাজগুলো যদি আমরা সৎ উদ্দেশ্য নিয়ে এবং পরিশ্রম যেটা করেছি, আমরা কালকে রাত 12টার পরে বাসায় গিয়েছি। সো উদ্দেশ্য কাজ। তো আমার এর বেশি কিছু বলার নেই। আমার মনে হয় যে বাজারের শৃঙ্খলায় প্রকাশিত হয়েছে, বাজারের মূল্যমানে আমাদের কর্মকাণ্ড প্রকাশিত হয়েছে। গত রমজান থেকে এই রমজান আমরা বারবার বলে এসেছি যে, এখনো আবার বলছি যে আগামী রমজান ইনশাল্লাহ গত রমজানের থেকেও ভালো হবে। নোভা LED টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা হবে। আপনারা দেখেছেন যে আমি যদিও মূল্যায়ন করার মতো কোনো কিছু প্রস্তুতি নিয়ে এখানে আসিনি, বাট খুব সংক্ষিপ্ত আকারেও যদি বলি, যেমন আপনারা দেখেন যে খুবই অবহেলিত একটা সেক্টর চা। সো বাণিজ্য মন্ত্রণালয়ের খুবই যৌক্তিক মানে কর্মকাণ্ডের সমষ্টির বিনিময়ে বহু বছর পরে চা শিল্পে কিছুটা হলেও প্রাণ ফিরে এসছে। আপনারা যারা চা শিল্পের সাথে, চা বাগানের সাথে যারা সংশ্লিষ্ট, বাণিজ্য মন্ত্রণালয়ের খুবই ছোট্ট একটা কাজ, আপনারা যদি ওইখানেও দেখেন যে আমাদের কর্মকাণ্ড এবং আমাদের যতগুলো দপ্তর সংস্থা আছে, এই সকল দপ্তর সংস্থাতে আমরা এফিশিয়েন্সি ড্র করার চেষ্টা করেছি, যার বিনিময়ে সামগ্রিক অর্থনীতিতে আপনি যে ইনফ্লেশন নাম্বারের যে রিডাকশন এসছে, কারণ বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের উপরে সাপ্লাই সাইড ডিপেন্ড করে। সো সাপ্লাই সাইডের যে আপনারা দেখেছেন যে এই বছরও এই মুহূর্তে আমদানির পরিমাণ এতই বেশি
যে জাহাজে করে প্রোডাক্ট রেখে দিতে হচ্ছে। সো এটার প্রমাণ করে যে বাণিজ্য মন্ত্রণালয় সামগ্রিকভাবে প্রচেষ্টা করেছে, বাকি সাফল্য ব্যর্থতা আপনারা মূল্যায়ন করবেন। মাননীয় উপদেষ্টা, আমি গোলাম কাদের প্রভু, আমি এই বিষয়ে এই ধরনের কোনো ক্লজ কি এই চুক্তিতে আছে? না, নেই। এখন নাই, অরিজিনালি কিছু এরকম আভাস ছিল, বাট আমরা রাজি হইনি। আমরা নেগোশিয়েট করেছি যে আমাদেরকে ইম্পার্সোনাল এবং অন্য কোনো দেশের প্রতি সেন্সিটিভিটি তৈরি করে এমন কোনো কম্পোনেন্ট কোনো কিছু আমরা রাখতে পারবো না, কারণ আমরা আমদানি রপ্তানি করে শুধু ভ্যালু এডিশন করে আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম করি, কাজেই ওই ধরনের শর্তে আমরা যেতে পারবো না, এবং সেখানে আমরা সফল হয়েছি। তবে এক্ষেত্রে একটা জিনিস শুধু আমি বাণিজ্য সচিবের সাথে যোগ করব, সেটা হচ্ছে যে এআরটি কান্ট্রিজ বলে একটা ওনারা ক্লাস্টার তৈরি করার চেষ্টা করেছেন, অথবা যেটাকে এখন ওই যে আমি বলছি PAATP, ওই যে পোটেনশিয়াল ট্যারিফ অ্যাডজাস্টমেন্ট ফর পার্টনার কান্ট্রিজ, এই ক্ষেত্রে তারা কিছু বিশেষ সুযোগ সুবিধা আরো অতিরিক্ত দিবে। ওই যে 2,500। এই চুক্তির কিছু কাঠামোগত দিকও জানাই। প্রথমে এই চুক্তিতে এনফোর্সমেন্টের ক্লজও ছিল না, এক্সিট ক্লজও ছিল না। আমরা এই দুইটাকেই এনফোর্স করেছি, এটার মধ্যে ঢুকিয়েছি যে নোটিফিকেশনের ডেট থেকে এটা এনফোর্স হবে, আর যে কোনো আইদার পার্টি নোটিশ করে 2 মাসের নোটিশ দিয়ে এই চুক্তি থেকে বের হয়ে যেতে পারবে। এই চুক্তিটা রেসিপ্রোকাল ট্যারিফের মধ্যে তারা কোনো এক্সিট ক্লজ রাখে নাই। আমরা প্রথম থেকেই তাদের সাথে বলেছি যে এমন কোনো চুক্তি হওয়া উচিত না যেটা এক্সিট করা যায় না। আমরা কোনো পক্ষ যদি এক্সিট করতে চায় সে এক্সিট করতে পারবে, এক্সিট করলে তার উপরে হয়তো রেসিপ্রোকাল ট্যারিফ যেরকম হবে সেরকম, বা নন রেসিপ্রোকাল কান্ট্রি হিসেবে তারা ওই যে 2,500 পণ্যের সুবিধা প্লাস এই সুবিধা আমরা পাবো না, সেটা ভিন্ন ইস্যু। বাট এক্সিট ক্লজ আমরা রেখেছি এবং এনফোর্সমেন্ট ডেটও রেখেছি। এইটা সাধারণত অনেক দেশে আমাদের সরকার যেরকম সিদ্ধান্ত নেয়, আমরা যেহেতু এটা ক্যাবিনেটে প্রস্তাব অনুমোদন নিয়েছি, কাজেই আমরা এখন নোটিফিকেশন দিলে এনফোর্স করতে পারি। তারাও আমাদেরকে নোটিফিকেশন যে তারিখে দিবে সেই তারিখ থেকে এনফোর্স হবে। আর এক্সিট ক্লোজ আপনারা বললাম এখনই যে এক্সিট ক্লোজ আছে। আমরা বলেছি যে আমরা এফটিএ এর প্রচেষ্টা চালিয়েছিলাম, যুক্তরাষ্ট্র এফটিএ করার ব্যাপারে আগ্রহী নয়। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। বিশ্ব বাণিজ্যের যে কাঠামো বলেছি সেখানে আপনার প্রশ্নের জবাব রয়েছে। থ্যাংক ইউ। যে এর মাধ্যমে যে আমাদের শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রি উপকৃত হবে তা না, আমাদের টেক্সটাইল, স্পিনিং, উইভিং সেক্টর মারাত্মকভাবে লাভবান হবে, কারণ আমাদের এখানে ডাবল স্টেজ ট্রান্সফরমেশন হবে, 2 ধাপে এই ট্রান্সফরমেশনটা হবে। সো আমাদের এটা শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য সুখবর না, এটা আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন জেনারেলের জন্য সুখবর। ধন্যবাদ। আপনারা বাণিজ্য সচিবের কথায় শুনতে পেরেছেন যে আমি যেটাকে 86% শুধু গার্মেন্টস বলেছি, উনি শূন্য শুল্কের আরও বেশ কিছু পণ্যের যে কথা বলেছেন, ফার্মাসিউটিক্যালস, বোর্ডস, প্লাইউড, ফার্নিচার কম্পোনেন্ট। এর ফলে আসলে আমাদের যে 19% শুল্ক, এটা আমাদের 10% পণ্যের ক্ষেত্রে হয়তোবা প্রযোজ্য হবে। এছাড়া বাকি 90% পণ্যের ক্ষেত্রে আমাদের শুল্ক ইনফ্যাক্ট 0। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের, আপনারা জানেন যে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতির দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। সে $36 ট্রিলিয়ন একটা ইকোনমি। এই $36 ট্রিলিয়ন ইকোনমির যে আমদানির প্রয়োজন, সেখানে আমাদের রপ্তানির অপার সম্ভাবনা তৈরি হবে। দ্বিতীয়ত, আমাদের যে আমদানির ক্ষেত্রে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, যার মধ্যে কৃষি পণ্য, এগুলো সবই আমাদেরকে আমদানি এমনিই করতে হয়। আপনারা জানেন যে বাংলাদেশ প্রায় $15 বিলিয়ন খাদ্যপণ্য বছরে আমদানি করে। শেখ হাসিনা যে আমাদেরকে বুঝিয়ে গিয়েছেন যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এই কথাটা যে কত বড় ভুল, তাতে প্রমাণিত হয় যে $15 বিলিয়ন আমাদের গম, আমাদের ভুট্টা, আমাদের তেলবীজ এবং বিভিন্ন ধরনের কৃষিপণ্য আমাদেরকে আমদানি করতে এমনিই হয়। আমাদের এই জনসংখ্যার জন্য এই খাদ্যপণ্যের প্রয়োজন আছে। আমরা চিনি আমদানি করি। সো এই যে আমদানি, এটা আমরা যুক্তরাষ্ট্রভিত্তিক আমদানি করার মাধ্যমে আমাদের যে
বাণিজ্য ঘাটতি আছে, এটা তাৎপর্যপূর্ণভাবে কমবে বলে আমরা মনে করি। একই সাথে আমাদের রপ্তানি বাড়ার সম্ভাবনা যথেষ্ট, কারণ এই ধরনের ট্রেড ডিল পৃথিবীর খুব একটা দেশ কেউ পেয়েছেন কিনা আমার ইনফ্যাক্ট জানা নেই। আপনারা সাংবাদিক, যেহেতু আপনারা অনুসন্ধানী কার্যক্রম করেন, আপনারা আমার থেকে আরো ভালো বলতে পারবেন। স্যার আমি একটু নিশ্চিত করে স্যারকে একটু শুল্ক শূন্য এবং 14 থেকে 15% রপ্তানির উপরে শুল্ক হবে 19%, ইন সিম্পল টার্মস আমরা বলি। এবং আমরা উভয় দেশই এই চুক্তির মধ্যে আমাদের এই শর্তযুক্ত আছে, যদি প্রয়োজন হয় আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট নোটিশ দিয়ে এই চুক্তি থেকে আমরা বের হয়ে আসতে পারবো। সো পরবর্তী সরকার যদি মনে করেন যে কোনো কারণে ওনাদের জন্য এটা উপযুক্ত নয়, সো সেটার ব্যাপারেও আমরা কগনিজেন্ট ছিলাম থেকে আমরা এটাকে চুক্তিতে সন্নিবেশ করেছি। সেই মোটা দাগে আমাদের অর্জন, আমাদের 9 মাসের ঐকান্তিক প্রচেষ্টা, সরকার সামগ্রিকভাবে বাণিজ্য মন্ত্রণালয় বিশেষত এবং সরকারের সকল দপ্তর, মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার দপ্তর সামগ্রিক ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা এটা অর্জন করতে পেরেছি। এখন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার স্যার আমি একটু ডিক্লেয়ার করে তাদের বাণিজ্য ঘাটতিকে কমিয়ে আনার উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন দেশে 10 বা 20 থেকে 100, 150, 500% বিভিন্ন রকম ট্যারিফ তারা আরোপ করা শুরু করে। এর পরিপ্রেক্ষিতে আমি নিজে বাণিজ্য সচিব এবং আমাদের বাণিজ্য সচিবের নেতৃত্বাধীন টিম এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আমরা সকলে এবং প্রধান উপদেষ্টা নিজে এই বাণিজ্য ঘাটতিকে লক্ষ্য করে আমাদের 1 লক্ষ কোটি টাকার উপরে রপ্তানি হয় আমেরিকার বাজারে। আমেরিকা ইজ ওয়ান অফ আওয়ার মোস্ট ট্রেড সারপ্লাস এক্সপোর্ট ডেস্টিনেশন। সো আমাদের রপ্তানি গন্তব্যের সবচাইতে হায়েস্ট যে উদ্বৃত্ত যেখানে আমরা তৈরি করি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। সো আমাদের জন্য এই বাজারটা অতি সংবেদনশীল এবং অতি প্রয়োজনীয় একটা বাজার। এই বাজারে প্রবেশ অধিকারকে নিশ্চিত করার লক্ষ্যে আমরা সরকার সামগ্রিকভাবে একান্ত প্রচেষ্টায় প্রথম ধাপে আমরা 20%, 37% থেকে কমিয়ে 20%-এ নিয়ে আসতে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সমর্থ হই। এর বিনিময়ে যে বাণিজ্য ঘাটতি রয়েছে, আমাদের $6 বিলিয়ন উপরে যে বাণিজ্য ঘাটতি রয়েছে, এই ঘাটতি হ্রাসের লক্ষ্যে আমরা বেশ কিছু কাঠামোগত এবং আমাদের আমদানি উদারীকরণ করাকে লক্ষ্য নিয়ে আমরা কাজ করি। কিন্তু এই এগ্রিমেন্টটাকে ফর্মাল রূপ দেওয়ার যে সুযোগ আমাদের ছিল, এই সুযোগের ভিতরে আমরা যে কাজটা করেছি, আমরা আরও নেগোশিয়েট করার চেষ্টা করেছি এবং এখানে আমাদের দুটো খুব বড় ধরনের অর্জন আছে। একটা অর্জন হচ্ছে আমরা 20 থেকে 19-এ নিয়ে এসেছি। দ্বিতীয় হচ্ছে আমাদের সকল রপ্তানি পণ্যের প্রায় 86% হচ্ছে গার্মেন্টস। এই গার্মেন্টসে আমাদের বাণিজ্য সচিব এবং আমাদের সকল টিমরা মিলে আমরা যদি যুক্তরাষ্ট্রের তুলো ব্যবহার করি, সেই তুলো দ্বারা প্রস্তুতকৃত যে গার্মেন্টস আছে, সেই গার্মেন্টস যুক্তরাষ্ট্রের বাজারে 0 রেসিপ্রোকাল ট্যারিফে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার পাবে। শুধু তুলো না, তুলোর সাথে ম্যানমেড ফাইবার, কারণ আপনারা জানেন যে অনেক গার্মেন্টস এখন সিনথেটিক ফাইবার দিয়ে তৈরি হয়। সো সিনথেটিক ফাইবার, কৃত্রিম তন্তু দিয়ে বানানো পোশাক এবং যুক্তরাষ্ট্রের কৃত্রিম তন্তু এবং যুক্তরাষ্ট্রের তুলো। আপনারা জানেন যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ তুলো আমদানিকারক দেশ, কারণ বাংলাদেশ যে পরিমাণ গার্মেন্টস রপ্তানি করে তার কোনো অংশই তুলো বাংলাদেশে হয় না। মাত্র 2% তুলা বাংলাদেশে উৎপাদিত হয়, 98% তুলা আমাদেরকে ন্যাচারালি আমদানি করতেই হয়। সো এই করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তুলা আমাদের জন্য ভালো। সো এটা আমাদের হচ্ছে ট্রেড ডেফিসিট কমাতে সাহায্য করবে। আমরা ট্রেড ডেফিসিট কমানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে কৃষিপণ্য, আমাদের জ্বালানি পণ্য এবং আমাদের যে ট্রেডিশনাল যে মেটাল স্ক্র্যাপ আমরা আমদানি করি, এই ধরনের পণ্যগুলোকে আমলে নিয়ে আমরা বাণিজ্য ঘাটতি নামিয়ে আনবো ইনশাল্লাহ। সো আমাদের বিশ্ব বাণিজ্য পরিচালিত হচ্ছিল মোটা দাগে এটাকে আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর বিশ্ব বাণিজ্য সংস্থা